সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ রয়েছি আপনাদের সামনে। গতকাল এবং তার আগের দিন আপনাদের জন্য ছিল স্পেশাল প্রোগ্রাম ইয়াং নাইট লাভ বক্স, এবং আজ কিন্তু আমরা ফিরে এসেছি আমাদের পুরাতন প্রোগ্রামেই। যদিও এখন থেকে প্রতি শুক্রবার এবং শনিবার রাতে আপনাদের জন্য, দর্শকদের জন্য স্পেশালি বিশেষ করে এই ইয়াং নাইট লাভ বক্স কিন্তু থাকবে। যাই হোক, আজ কিন্তু বৃহস্পতিবার শুক্রবারের পর আজ শনিবার, অর্থাৎ টেকনিক্যালি রবিবার রাতে আমরা এসেছি, এবং আজ আমাদের আলোচনা কিন্তু আমরা ফিরে এসেছি সেই পুরাতন রূপে, এবং আজকে আমাদের আলোচনার টপিক সেই পুরাতন টপিকই, অর্থাৎ সখী ডিজিটাল কারে কয়। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে রয়েছেন ম্যাডওয়েল ইনকর্পোরেটের লিড ওয়েব ডেভেলপার বনি ইউসুফ। বনি, আমাদের আজকের ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বনি ইউসুফ, যার পরিচয় আপনারা পেয়েছেন লিড ওয়েব ডেভেলপার, তার কিন্তু আরেকটা পরিচয় দেওয়া যায়, তিনি খুব সম্প্রতি বেসিস থেকে ওয়েব অ্যাপ্লিকেশনে একটা অ্যাওয়ার্ড জিতেছেন। বনি, কি অ্যাওয়ার্ডটা? বেসিস থেকে আসলে রিসেন্টলি 2013 এর জন্য কিছু টপ ফ্রি আউটসোর্সিং যারা করেছেন 2013-2012 এর দিকে, তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমি যে সেকশনে পেয়েছি সেটা ছিল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের। আচ্ছা আচ্ছা, এটা কবে ছিল? এটা 2013 এর আপনার এপ্রিলে ছিল এটা। ওকে, তো এই অ্যাওয়ার্ডটা সম্পর্কে আপনি জানতে চাই, আপনি এটা কিভাবে পেলেন? ফার্স্টে ওরা অনলাইনে কিছু প্রমোশনের জন্য কাজ করেছিল, তো ওখান থেকে আমি ওদের এই ফার্স্ট ইয়েটা দেখলাম যে ওরা এখানে অ্যাওয়ার্ড শো মানে ইয়ে করছে। তো ওখানে আমি ফার্স্ট আমার সিভিটা জমা দিলাম। আচ্ছা, তো জমা দেওয়ার পরে ওরা আমার সিভি দেখে ইমপ্রেসড হলো, ওরা আমাকে ইন্টারভিউর জন্য কল করেছে। আচ্ছা, তো আমি ওদের ওখানে গিয়ে বসলাম, কথাবার্তা বললাম। তো পরে ওরা আমার স্ট্রাগল সম্পর্কে জানলো। আমার স্ট্রাগল সম্পর্কে জানার পরে আমি আমার ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, তো আমাকে তারা এই জন্য ওরা এই সেকশনে আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে। আচ্ছা, আপনি বলছেন ওয়েব অ্যাপ্লিকেশন সেকশনে আপনি আপনার অ্যাওয়ার্ডটা জিতেছেন আপনার স্ট্রাগলিং এটার কারণে। এবং কি এই স্ট্রাগলিং, কি আপনার স্ট্রাগলিং কি করেছেন আপনি? আচ্ছা, শুরুতে তুমি যেরকম বললেন আর কি, আমি একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি ম্যাডওয়েল নাম, ওই কোম্পানি লিড ওয়েব প্রোগ্রাম হিসেবে কাজ করছি। তো আমি এখানে ফুল টাইম কাজ করছি বাংলাদেশে বসেই। তো এখানে আমার প্রায় উইকলি 40 আওয়ার্স কাজ করা লাগে। আচ্ছা, প্লাস আমি আরেকটা কোম্পানি, যেটা আমি ওডেস্কে কাজ করছি, একটা কোম্পানির আন্ডারে, সেখানে আমি পার্ট টাইম কাজ করছি। আচ্ছা, পার্ট টাইম আমি ওখানে কাজ করছি প্রায় 20 আওয়ার্স। মানে সপ্তাহে 40 ঘন্টা কাজ করার পর অতিরিক্ত 20 ঘন্টা কাজ করছি। অতিরিক্ত 20 ঘন্টা কাজ করছি। প্লাস আমার নিজস্ব কিছু ওয়েবসাইট আছে, তো ওগুলি আমার নিজের হ্যান্ডেল করা লাগে। ওগুলি হ্যান্ডেলিং এর জন্য আমার আবার কিছু সময় যায়, অলমোস্ট 5 to 10 আওয়ার্স পার উইক। আর এগুলি আমি এই 60 to 70 আওয়ার্স পার উইক কাজ করছি আমি আমার ভার্সিটির পড়াশোনার পাশাপাশি। আচ্ছা, আমি আমার ফুল টাইম ভার্সিটি স্টুডেন্ট, আমি ইউএবিতে পড়াশোনা করছি। সো দ্যাটস রিয়েলি আ লট অফ প্রেশার অন মি। না, এটা কিভাবে মানে আপনি ম্যানেজ করেন কিভাবে? আপনি মনে করেন একজন সাধারণ একজন স্টুডেন্ট যিনি কাজ করছেন, তার তো ওই কাজটা করতে গিয়েই খবর হয়ে যায়, বা আপনি দেখা যাচ্ছে 70 ঘন্টার কাজ করার পর আপনি পড়াশোনা করছেন, এটা ম্যানেজ করেন কিভাবে? ইটস রিয়েলি আ লট অফ প্রেশার। একদিক থেকে আমার যেটা সুবিধা হয়েছে, আমার কম্পিউটার, আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি ভার্সিটিতে, আমার সাবজেক্টটা কম্পিউটার সায়েন্স এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আমি কিন্তু এই লাইনেই কাজ করছি। তো বেশিরভাগ সময় দেখা যায় আমার ভার্সিটির জন্য আমার পড়াশোনা অলমোস্ট করা লাগে না। আচ্ছা, সো দেখা যায় যেগুলি পড়াচ্ছে ওগুলি সম্পর্কে আমার অলরেডি আগে থেকে নলেজ আছে, সো আমি জাস্ট ক্লাসে যাচ্ছি রেগুলার। আর যেটা করছে আমার, যেটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে, আমি আমেরিকান কোম্পানিতে কাজ করছি দুইটা। আচ্ছা, যার মানে আমি রাত্রেবেলা কাজ করছি। আচ্ছা, মেইনলি রাত্রেবেলা কাজ করছি। তো যখন রাত্রেবেলা কাজ করছি, আমার দিনের বেলা ভার্সিটি থাকছে, রাত্রেবেলা আমি কাজ করতে পারছি। আর মাঝখানে আমি দেখা যাচ্ছে রেগুলার 4 ঘন্টা 5 ঘন্টা মতো ঘুমানোর সময় পাই। মাঝে মাঝে ভেঙে ভেঙে ঘুমাই, কাজের প্রেশার বেশি যদি থাকে, তো ভেঙে ভেঙে ঘুমাই নিয়ে আমার চলে যাচ্ছে। কষ্ট হচ্ছে অনেক, বাট কষ্ট করলে তো কেষ্ট মেলে, কিছু একটা করা যায়। সেটাই, কেষ্ট পাওয়ার জন্যই কষ্ট করছেন। আচ্ছা, এই কেষ্ট ব্যাপারে আমরা আসছি যে আসলে স্ট্রাগলিং থেকে আপনার বড় পাওয়া কি। কিন্তু তার আগে একটা ব্যাপার, যে আপনি বলছেন যে আপনার পড়াশোনা আসলে কাজের কারণে কম করতে হয়, অর্থাৎ মানে ফাঁকিবাজি যেটা সেটাও করছেন এগুলোর পাশাপাশি, মানে লেখাপড়াটা কম করছেন, কিন্তু কাজের মাধ্যমে সেটা বরং আপনি কাজ করার মাধ্যমে যে প্র্যাকটিসটা, সেটার কারণে আপনি মানে ভালো ছাত্র হয়েই আছেন নাকি? আমার স্টুডেন্ট হিসেবে রেজাল্ট খারাপ না। আমি এই এপ্রিলে বের হলাম আমি এবি থেকে। আমি বলবো মডারেট ভালো রেজাল্ট করে বেরিয়েছি। আমি আউট অফ 4 এ 3.84 পেয়েছি। ওকে, ফাইন। তো এটা আপনি যে বলছিলেন যে কেষ্টর জন্যই কষ্ট করে যাচ্ছেন, তো এই যে স্ট্রাগলিং আপনি করছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে আপনার একটা বড় শক্তি, পরিশ্রম করে আপনি যাচ্ছেন, এই স্ট্রাগলিং থেকে আমরা যদি বলি যে আপনার বড় পাওয়া, সেটা কি? একটা বড় পাওয়া যদি বলতে হয়, সেটা আমি বলবো রিসেন্টলি মাসখানেক আগে আর কি। তো আমি যে কোম্পানিতে কাজ করছি ম্যাডওয়েল, তো এটা একটা
মার্কেটিং এজেন্সি টাইপের আর কি। ওদের বিভিন্ন সেকশন রয়েছে, একটা সেকশন এক এক সেকশন এক এক ধরনের কাজ করে। আমি যে সেকশনে কাজ করছি সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি যে সেখানে কাজ করছি, তো ওরা এই মানে বিভিন্ন ধরনের অনেক ক্লায়েন্টের কাছ থেকে অনেক বড় বড় অফার পায়। রিসেন্টলি আমি যে ওদের এই কোম্পানি থাকার কারণে যে সবচেয়ে বড় অফারটা যেটা পেলাম আর কি, আমি রিসেন্টলি লাইক কিছু বড় বড় ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছি ওদের কোম্পানি থেকে। টু নেম এ ফিউ, কাপল অফ উড বি লাইক আমি পপস্টার ম্যারোনা এবং পপস্টার রিয়ানার আচ্ছা। ওদের ওয়েবসাইটের জন্য কাজ করেছি সরাসরি। আপনি করেছেন এটা? আমি করেছি, হ্যাঁ। আচ্ছা। আমার আন্ডারে কিছু ছিল, পিপল ছিল, আমি ওদের টিম লিডার ছিলাম ওই প্রজেক্টে। তো আমি ওদের ওই প্রজেক্টে আমি কাজ করতে পেরেছি। প্লাস ভাইটাকোকো নামে একটা আমেরিকার একটা বড় কোম্পানি রয়েছে, আমি ওদের ওয়েবসাইটের জন্য কাজ করেছি। দ্যাটস রিয়েলি এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। অবশ্যই অবশ্যই, এবং আসলে এটা বলার মতোই একটা অর্জন। দর্শক, আমরা কথা বলছিলাম বনি ইউসুফের সাথে, যিনি আমরা আউটসোর্সিং নিয়ে অনেক কাজ করে যাচ্ছেন এবং করছেন। আমরা আজকে এই বিষয়ে তার কাছ থেকে জানবো, এবং আলোচনা কিন্তু শুধুমাত্র আমার আর বনি ইউসুফের মধ্যেই থাকতে পারে বা এমন না, এই সুযোগ কিন্তু আপনারা নাও দিতে পারেন। আপনারা কিন্তু চাইলে আপনারাই তো অংশগ্রহণ করতে পারেন। আপনারা আমাদের ফোন করতে পারেন, আমাদের SMS করতে পারেন, আমাদের ইমেইল করতে পারেন, আমাদের ফেসবুকে মেসেজ পাঠাতে পারেন, স্কাইপে কল করতে পারেন। আমরা ফিরে যাই বনি ইউসুফের কাছে। আচ্ছা বনি, আপনি বলছিলেন যে আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে, যে এগুলো আপনার বড় পাওয়া এবং এগুলো আপনি কাজ করে যাচ্ছেন, এতে আর কি কি কাজ করছেন বা কাজ আপনার অ্যাচিভমেন্ট এগুলো কি এখন? এগুলির পাশাপাশি, আচ্ছা এগুলির পাশাপাশি আবার নিজস্ব কিছু ওয়েবসাইট রয়েছে, ওকে, যেগুলি থেকে আর যে আমি লাইক অনেক ভালো ভিজিটার পাচ্ছি আর কি, সেগুলো আমি মেনটেন করছি। তো ওখান থেকে লাইক ভালো একটা কমিউনিটি সৃষ্টি হয়েছে আমার ওয়েবসাইটের মাধ্যমে। ওখান থেকে অনেক মানুষের কাছাকাছি আসতে পারছে, অনেক মানুষের সঙ্গে জানাশোনা হচ্ছে আর কি। সেটা একটা বড়সড় একটা অ্যাচিভমেন্ট বলবো আমি। ওকে, আচ্ছা ফাইন ফাইন। আচ্ছা, এটা তো গেল আপনার কাজ, এবং কাজ আপনি করে যাচ্ছেন এবং নাক মুখ গুজে কাজ করে যাচ্ছেন, যেটা আমরা বুঝতে পারছি। কিন্তু কাজ করতে গিয়ে বিশেষ করে আমাদের দেশে আপনি কি কোনো সমস্যা ফেস করছেন আদৌ? কিছু কিছু সমস্যা তো আছে যেগুলির অনেক দিক থেকে ওভারকাম করতে হয়েছে, বাট এই সমস্যাগুলি আমি ফেস করছি। তাই আমি শিওর যদি কেউ যদি এই লাইনে আসে কাজ করতে যায়, তারা অবশ্যই আরো বেশি করে ফেস করবে। একটা বড় যে প্রবলেম আমরা ফেস করছি সেটা হলো আপনার লোডশেডিং। ওকে, আমি রিসেন্টলি ল্যাপটপে মুভ করেছি বাধ্য হয়ে লোডশেডিং এর জন্য। লাইক ডেস্কটপ পিসি চালানো অলমোস্ট ইম্পসিবল হয়ে পড়েছিল, যেভাবে কারেন্ট যাচ্ছে ঠিক করে চালাতে পারছিলাম না একদমই। এখনো ল্যাপটপ চালালেও প্রবলেম দেখা যায় যে অনেকক্ষণ, মাঝে মাঝে বেশিক্ষণ যদি কারেন্ট না থাকে ল্যাপটপ চার্জে চলে যায়। আচ্ছা, সো লোডশেডিং অনেক বড় একটা প্রবলেম। আর এটা তো বিশেষ করে আমাদের দেশেই সমস্যাটা হচ্ছে এইভাবে। লোডশেডিং আমাদের দেশেই তো বেশি হচ্ছে, আমাদের দেশেই প্রবলেম হচ্ছে। যেহেতু আউটসোর্সিং করছেন, আপনার সারা ওয়ার্ল্ডের পিপলের সাথে আপনাকে কম্পিট করতে হচ্ছে, রাইট? হ্যাঁ, তাদের তো এই সমস্যাটা ফেস করতে হচ্ছে না। এবং এটা খুব বড় একটা প্রবলেম। সাপোজ আপনি বাইরের সঙ্গে কথা বলছি, স্কাইপে লাইক ভয়েস চ্যাট করছি, এমন সময় যদি কারেন্টটা চলে যায়, আমার ইমপ্রেশনটা কেমন হচ্ছে তাদের কাছে, খুবই বড় একটা প্রবলেম। সেটা ভবিষ্যতে কাজ পাওয়ার জন্য এটা একটা বড় অন্তরায়, অবশ্যই খুব বড় একটা প্রবলেম। বেশিরভাগ সময় যদি ঝামেলাটা যদি হয় শুরুর দিকেই, সাপোজ আপনি এটা নতুন একটা ক্লায়েন্ট, তার সঙ্গে আপনি কথা বলছেন, এখনো কোনো ভালো একটা গুড রিলেশন ক্রিয়েট হয়নি, আচ্ছা, সে শুরুতেই ইন্টারভিউ দিচ্ছেন, এই সময় যদি লাইনটা চলে যায়, মানে ইমপ্রেশন তৈরি করার সময়টা বিশেষ করে খুবই বাজে অবস্থা হয়ে যায়। ওকে, তো ইলেকট্রিসিটির কথা বলছেন আপনি, যে মানে অব্যাহত কারেন্টের সংযোগটা না পাওয়াটা আমাদের জন্য একটা বড় সমস্যা। আর কি কি সমস্যা ফেস করেন? ব্যান্ডউইথ খুব বড় একটা প্রবলেম। ওকে, খুবই বড় একটা প্রবলেম। আমি যেমন কাজ করতে গেলে লাইক আমার যে ফেলো টিমমেট আছে, ওদের কাছ থেকে বিভিন্ন সময় অনেক বড় বড় ফাইল নিতে হয়, বা কোনো প্রজেক্টের জন্য যেসব বড় ফাইল লিখে সবকিছু কাজ করতে হয়, তো ওগুলি ডাউনলোড করতে গেলে বা কোনো কিছু একটা সফটওয়্যার বা কোনো কিছু নামাতে গেলে অনেক সময় ওয়েট করতে হয় কম্পারেটিভলি টু আদার পিপল। সো মানে খুব বড় একটা পেইন সেটা। আচ্ছা আচ্ছা। তারপরে আপলোড স্পিডটা খারাপ আমাদের বাংলাদেশ থেকে। আপলোড স্পিডটা খুব বড়। আমি যখন কোনো কিছু কাজ সাবমিট করে জমা দিচ্ছি মানে সাবমিট করছি মানে পুরো জিনিসটা কিন্তু আপলোড হচ্ছে, সেটাই আপলোড হয়ে যাচ্ছে। এখানে যদি স্পিডটা কম থাকে, তাহলে দেখা যাচ্ছে আমার ক্লায়েন্ট ওয়েট করছে, আমি কাজ করে এখানে জমা দিতে পারছি না। খুব বড় একটা প্রবলেম সেটা। ওকে, আচ্ছা, অনেকেই যে বলেন যে ক্রেডিট কার্ডের কথা, যে এই সিস্টেমটা আমাদের দেশে বা বাইরের সাথে, পেপ্যাল এর কথা যদি আমরা আসি, হ্যাঁ, তো ওটার ব্যাপারে কি, ওটা কি আসলেই সমস্যা করছে? আপনার কাছে কি মনে হয়? থাকাটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট, সেটা আমি অবশ্যই বলবো। যদি না থাকে তাহলে অনেক দিক থেকে অনেক ধরনের ঝামেলা মানে সহ্য করতে হয়। যেমন আমার বেশিরভাগ সময় দেখা যায় আমার ফ্রেন্ডরা, আমার কাছে ক্রেডিট কার্ড আছে একটা, আচ্ছা, তো ওটা আমার অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে। বাট আমার সময় বেশিরভাগ সময় দেখা যায় যে আমার ফ্রেন্ডরা পরে আমার কাছ থেকে মানে বলে আর কি, যে তুই আমার হয়ে এটা করে দে, ওটা কিনে দে বা এটা করে দে। আর পেপ্যালের জন্য সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে লাইক
বেশিরভাগ জায়গায় কোম্পানিগুলি মানে বেশিরভাগ আউটসোর্সিং এর যে মানে ওয়েবসাইট গুলি আছে ওরা পেপ্যালে টাকাটা দেয় আর কি। আচ্ছা, যদি বাংলাদেশে পেপ্যাল না থাকে আমাদের টাকা রিসিভ করতে গেলে অনেক বড় প্রবলেম হচ্ছে, ওকে, অনেক বড় একটা প্রবলেম এটা। আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়াতে কিন্তু পেপ্যাল আছে, আচ্ছা। মানে আমাদের কান্ট্রিতে নেই। আচ্ছা, ওকে, আমাদের দেশে তো এটা নেই। ইউটিউবটা যে অনেকে বলেন যে আউটসোর্সিং এর ক্ষেত্রে ইউটিউব যে বন্ধটা এটা একটা বড় বাধা, আপনি কি মনে করেন সেটা? আমি বলবো অবশ্যই অনেক বড় একটা বাধা। ওকে, একটা বড় কথা এই কারণে যে ইউটিউব কিন্তু একটা শিক্ষার একটা মাধ্যম হয়ে গিয়েছে। অবশ্যই। আমি অলমোস্ট যে কোনো কিছু নতুন কিছু শিখতে চাই আমি সবার আগে সেটা টিউটোরিয়ালে কিন্তু আমি গুগল এবং ইউটিউবে সার্চ দিই। বেশিরভাগ সময় আমি ইউটিউবে ওর মানে রেজাল্টটা পেয়ে যাই। ওকে, এই টিউটোরিয়াল থেকে কিন্তু আমরা কিন্তু পুরোপুরি বঞ্চিত হচ্ছি। আর আমরা শুনছিলাম আপনি ইউটিউব নিয়ে এবং ইউটিউব নিয়ে কি কি সমস্যা আমরা ফেস করি বন্ধ হওয়ার কারণে সেটা শুনছিলাম। আমার দর্শক একটা ফোন আমি রিসিভ করে আসি, তারপর আবার শুনবো। দর্শক প্লিজ আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিয়মিত দর্শক কুমিল্লা থেকে ত্রিনাথচন্দ্র দাস। ওকে, দর্শক আপনার টিভির ভলিউমটা কমিয়ে আপনি নিজের ভলিউমটা বাড়ান প্লিজ, আমি কথা শুনছি। হ্যালো, আজকের টপিকসটা হলো ডিজিটাল বাংলাদেশ। জি, বা ডিজিটাল সঠিক ডিজিটাল কারেক্ট করে। তো ডিজিটালের বাংলা রূপটা আমাদের দেশবাসী হয়তো অনেকেই জানেন না। আচ্ছা, ডিজিটালের বাংলা রূপটা আপনি ভালোভাবে বিশ্লেষণ করবেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণে হয়তো এই ডিজিটাল শব্দটা মুষ্টিমেয় কিছু অন্য কোনো লোকের কাছে গ্রহণযোগ্যতা মনে হয় পাচ্ছে না। তবে আমাদের যুব সমাজ যে ডিজিটাল নিয়ে চিন্তিত, প্রস্ফুটিত, প্রফুল্লিত, হ্যাঁ, সেটা কিন্তু একদম প্রমাণিত। আপনি কি এই ব্যাপারে একটু বলবেন কি? ওকে, ওকে, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। বনি, দর্শক প্রশ্ন করেছেন যে আসলে ডিজিটাল বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, একেবারে গোড়ায় প্রশ্ন। ডিজিটাল নরমালি বলতে যেটা বোঝানো হয় অ্যানালগ থেকে একটা চেঞ্জ, সেটাই ডিজিট দিয়ে কাজ করা। বাট কথাটা চেঞ্জ হতে হতে আমাদের এখন এমন একটা জিনিস হয়ে গেছে আমরা এই জিনিসটা বলতেই বুঝি কম্পিউটারাইজ করে কিছু। কম্পিউটার কোনো কিছু দেখছি তখন এটা ডিজিটাল। হ্যাঁ, সো আমাদের বোধহয় আপনি যখন প্রধানমন্ত্রীর কথা বললেন এখানে আসলে মেইনলি এটাই মিন করা হচ্ছে যে আমরা কম্পিউটার দিয়ে তথ্য প্রযুক্তির দিক থেকে আমরা অনেক সামনের দিকে এগিয়ে যাব, সেটাই এখানে মিন করা হচ্ছে ডিজিটাল বলতে। এবং আপনার কাছে কি মনে হচ্ছে যে দর্শক যে প্রশ্ন করলেন ডিজিটালাইজেশনের দিকে আমাদের প্রজন্ম কি এগোচ্ছে, আপনি কি আপনি কি আশাবাদী? আমাদের প্রযুক্তি আমাদের ইয়েতে অবশ্যই আগাচ্ছে, বাট আমি বলবো there is a lot more room for improvement. আরো অনেক বেশি আমাদের আগে যাওয়ার অনেক স্কোপ রয়েছে। আমাদের উচিত হবে সেগুলি আমরা যেন আরো তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাই। ওকে, মানে আমরা শুনছিলাম তখন ইউটিউব নিয়ে আপনি বলছিলেন যে সমস্যা আমাদের ফেস করতে হয়, তো কি সমস্যা ফেস করতে হয় বেসিক্যালি? আচ্ছা, পার্টিকুলার আমি একটা নিজে আমার পয়েন্ট থেকে যেটা বলতে পারি, আমি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি। তো আমার মাঝে মধ্যে আমার কোম্পানির জন্য যে কাজগুলি করতে হয় ইউটিউবের এপিআই নিয়ে কাজ করা লাগে, যেখানে আমার আমার কোনো ইউটিউবের ভিডিও আমার ওয়েবসাইটে দেখাতে হয়, বা ইউটিউবে যেন আমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি সেই অ্যাপ্লিকেশন থেকে আমার যে ইউজার তারা সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে। এই যে জিনিসগুলো এই ফাংশনালিটি আমি কাজ করতে পারছি না, কিন্তু টেস্টও করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। ইউটিউব কিন্তু খুবই পপুলার একটা ওয়েবসাইট, অবশ্যই। এই কাজগুলি আমি কিন্তু অলমোস্ট কোনো সময় করতে পারতেছি না আনলেস আই ইউজ এ প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার আবার এক্সপেন্সিভ, সেটা আমার জন্য আমি মাঝে মধ্যে নিজে ম্যানেজ করি বা আমার কোম্পানির কাছ থেকে চাইতে হয়। তো আমার কিন্তু দিক থেকে ইমপ্রেশনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, অবশ্যই। সো এটা একটা প্রবলেম। তো এইগুলা তো হচ্ছে সমস্যা, এবং এই সমস্যা ফেস করে আসলে আপনারা কাজ করে যাচ্ছেন, এবং নিশ্চয়ই কাজ করে যাচ্ছেন যে শুধুমাত্র সমস্যায় পড়ে আছে দেখে তাই না, সম্ভাবনা নিশ্চয়ই আপনারা দেখছেন। অবশ্যই সম্ভাবনা আছে। ওকে, কি সম্ভাবনা দেখছেন আসলে এই আউটসোর্সিং এর ক্ষেত্রে বাংলাদেশে? সম্ভাবনার কথা বলতে গেলে সবার আগে বলবো যে বাংলাদেশের এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। আচ্ছা, সম্ভাবনার কথা আমরা বলছি বনি, এবং সম্ভাবনা মনে হয় সম্ভাবনাটা নিয়ে একটু অপেক্ষা করা যায়, এবং সেই অপেক্ষা আমরা করব। আমরা ছোট্ট একটি বিরতিকে ঘুরে আসি। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখনই, সাথেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ রয়েছি, এবং আমার সাথে রয়েছেন ম্যাডওয়েল ইনকর্পোরেটর লিড ওয়েব ডেভেলপার বনি ইউসুফ। বনি, আমরা এর আগেই ঠিক আমরা কথা বলছিলাম সম্ভাবনা নিয়ে। হ্যাঁ, সমস্যা তো আমাদের আমরা জানলামই, এবং সমস্যা নিয়ে আমরা এখন জর্জরিত। তো সম্ভাবনা আপনি কি দেখেন এটা নিয়ে? সম্ভাবনার জন্য সেটা সবচেয়ে বলতে যে বাংলাদেশের যেটা বলছিলাম আমি, এমন একটা মানে পর্যায়ে চলে গেছে আমরা এত হরতাল এত কিছু হচ্ছে আমাদের, প্লাস
যেভাবে জ্যামজট লেগে থাকতেছে, জি তো আমাদের দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু অনেক এখানেই নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারছি না, বা অফিস বন্ধ থাকছে, অনেক প্রোডাক্টিভিটি আমাদের এখানে বন্ধ হয়ে যাচ্ছে। বাট এই ফ্রিল্যান্সিং দিকটা, আউটসোর্সিং দিকটা, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ এগুলি থেকে সম্পূর্ণ রকম ভাবে মুক্ত। আপনি ঘরে বসে কাজ করতে পারছেন, আপনার কোনো ধরনের কোনো বাধা নেই, আপনি আপনার নিজের পরিবেশে, নিজের কমফোর্টে, ঘরের কমফোর্টে খুব সুন্দর করে কাজ করতে পারছেন। আচ্ছা সো এইখানে আপনি যে প্রোডাক্টিভিটি যে লেভেলটা পাচ্ছেন আপনি, সেটা আপনি কিন্তু অন্য অন্য জায়গায় পাচ্ছেন না। সো এইখান থেকে আমি বলবো যে সম্ভাবনাটা অবশ্যই অনেক অনেক ভালো। প্লাস মানে বিশেষ করে বলছেন, বিশেষ করে আমাদের দেশে এটা Right. একটা মানে অন্য কাজ করার চেয়ে এইটার মধ্যে সম্ভাবনা অনেক বেশি, যেহেতু ঘরে বসে আপনি ঘরে বসে কাজ ওই করা হ্যাজার্ডটা যাচ্ছে। আপনাকে নিতে হচ্ছে না। হ্যাঁ, কোনো ধরনের কোনো হ্যাজার্ড নিতে হচ্ছে না। প্লাস আমরা যদি আমাদের পাশের কান্ট্রিগুলি দেখি, লাইক ইন্ডিয়া, ফিলিপাইন, ওরা কিন্তু আউটসোর্সিং এ আমাদের থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে অলরেডি। আচ্ছা ওরা অনেক অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং দেখা যাচ্ছে যে আমি যখন বাইরে যখন কম্পিট করতে যেতাম, আগে যখন অনলাইনে কাজ করতাম, তখন দেখা যায় বেশিরভাগ সময় ইন্ডিয়ান এবং মানে ফিলিপাইন ওদের ডেভেলপারটা অনেক মানে বিট করছে আর কি, অনেক বেশি ওদের ডেভেলপার। Okay. এবং দেখা যাচ্ছে ওরা যেহেতু একটা মানে ওদের কালচারটা অনেকটা এরকম হয়ে গেছে, সো ওদের এখান থেকে অনেক ভালো ভালো ডেভেলপার তৈরি হচ্ছে। ওকে, কিন্তু আমাদের দেশে কি হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জানবো। তার আগে দর্শক একটা ফোন আমরা রিসিভ করে হ্যাঁ, আসি। দর্শক প্লিজ আপনার পরিচয়টা দিন, প্রশ্নটি করুন। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বনি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন। ইন্টারনেট নিয়ে। ওকে আচ্ছা, ডিজিটাল কাকে সখী কাকে বলে সেটার সাবজেক্টটা, তবে ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে কি ভাইয়া একটু কথা বলবেন? যারা আমরা স্টুডেন্ট আর ব্লগে এখন লিখতে মানুষ ভয় পায়, কারণ Okay. একজন ব্লগের মধ্যে আরেকজন ঢুকে যায় ছদ্ম নাম দিয়ে, ওকে নিজের নামটা প্রকাশ করে না, ছদ্ম নাম দিয়ে লেখে। আচ্ছা এবং ফেসবুকেও মানুষ এখন ভয় পায়, যেহেতু ওই যে যুদ্ধ অপরাধীদের বিচারে শাহবাগে যে আন্দোলনটা শুরু হয়েছে, তখন থেকেই এটা নিয়ে খুব মানে হইচই পড়ে গেছে মানে দেশের মধ্যে। এই সম্বন্ধে ভাইয়া যদি একটু বলতেন, এবং ইন্টারনেটে দ্রুত যাতে স্পিডটা বাড়ানো যায় সেটার ব্যাপারেও যদি ভাইয়া একটু বলতেন তাহলে আমি খুব খুশি ওকে হতাম। ওকে ধন্যবাদ। দর্শক প্রশ্নগুলো আমরা বুঝতে পেরেছি। অভি, আপনি কি বলেন? আচ্ছা, ফার্স্টে উনি যেটা বললো আর কি, যে আমাদের ইন্টারনেটের যে প্রাইস খুব বেশি, আমি এই ব্যাপারে সম্পূর্ণ রকম একমত। আচ্ছা এবং আমাদের আসলেই আমাদের প্রাইসটা অনেক কমিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আপনি কি মনে করছেন যে প্রাইসটা অনেক বেশি? অবশ্যই আমাদের যেই প্রাইস আমরা কাজ করছি, আমরা পেমেন্ট করছি আর কি, এই পেমেন্ট এই টাকায় বাইরের দেশে অনেক ভালো আর অনেক ভালো ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে। আচ্ছা আমাদের দেশে অনেক বেশি চার্জ করছে এর জন্য। আচ্ছা সো আর যেহেতু বেশি চার্জ করছে, সো বেশিরভাগ সময় মানুষ আমরা খুব বেশি মানে ব্রডব্যান্ড নিতে পারছি না। So আমরা অনেক ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আমরা। আচ্ছা, এবং এই সুবিধাগুলো আমরা প্রাপ্য এখন, তাই না? সময় সময় তো অনেক মানে এগিয়ে গিয়েছে, আমাদের পিছিয়ে থাকলে তো হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। সেটাই। আর দর্শক আরো মানে প্রশ্ন করেছেন, এবং আমরা আসলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এটার মাধ্যমে, যে আসলেই আমরা ব্লগিং বা ফেসবুকিং এটাও আসলে মানে আমরা যেটা আগে মনের আনন্দে উচ্ছ্বাস নিয়ে করতাম, সেটা অনেক ভয়াবহ অনেক সময় করতে হয়, সেটাও মনে হয় কিছুটা একটা। আমরা কথা বলছিলাম অভি যেটা নিয়ে, যে আপনি বলছিলেন যে আপনি আউটসোর্সিং এর ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওরা অনেক এগিয়ে গেছে। আমাদের কি অবস্থা, আপনি কি বলছিলেন সেটা নিয়ে? ওরা রিলেটিভলি আসলে অনেক এগিয়ে গিয়েছে, বাট তার মানে এই না যে আমরা পিছিয়ে আছি। ওকে, আমরাও আগাচ্ছি, বাট আমাদের স্কোপটা আরো অনেক বাড়িয়ে তুলতে হবে। যাদের সঙ্গে আমাদের কম্পিট করে, আমাদের যদি বায়ের কাছ থেকে কোনোটা মানে জব টব নিতে হয়, আমাদের অবশ্যই আরো ভালো কম্পিট করতে হবে। আর এদিক থেকে একটা প্রবলেম আমি রিসেন্টলি দেখছি আর কি, যে কিছু কিছু পিপল মানে মানুষ আছে যারা খুব কম দামে বিট করছে। আমি জানি না, আমার মনে হচ্ছে না তারা বেশি কোয়ালিফাইড, বাট তারা এই কম দামে বিটটা করার কারণে অনেক ভালো ভালো মানুষ যারা কাজ পারে, তারা কিন্তু তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না, তাদের যে প্রাপ্যটা সেটা তারা পাচ্ছে না। আমরা দর্শকের আরেকটা ফোন রিসিভ করে আসি। দর্শক প্লিজ আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কেয়া বলছি মগবাজার থেকে। আমার একটা প্রশ্ন ছিল ইউসুফ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে আমি একজন হাউস ওয়াইফ হিসেবে আউটসোর্সিং এর কাজ করতে চাচ্ছি, এবং সেটা আমি কিভাবে করতে পারি বাসায় বসে। ওকে ওকে, ধন্যবাদ দর্শক, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা উত্তরটি শুনবো বনির কাছ থেকে। আপনি কি বলেন বনি? আমি কথা বলতে খুবই আনন্দিত বোধ করছি যে আমি যে এখান থেকে প্রাইস মানে একটা অ্যাওয়ার্ড পেলাম বেসিস থেকে। আমাদের ওইখানেই কিছু আপু ছিল, 3 জন ছিলেন, তারা ওখানে বেসিস থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। তারা 3 জনই হাউস ওয়াইফ। আচ্ছা,
সো আপনি বুঝতে পারছেন যে অবশ্যই আপনাদের স্কোপ আছে ঘরে বসে কাজ করা। এবার আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমরা কি যারা আউটসোর্সিং কাজ করছি তাকে আমরা ঘরে বসেই করছি। আপনি হাউস ওয়াইফ হয়ে কিন্তু আপনি কিন্তু কোনো কিছু থেকে মিস করছেন না কোনো কিছু, আপনি ঠিক একই এনভায়রনমেন্ট পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি। সো আপনারা যদি চেষ্টা করে যান তো অবশ্যই আপনারা সাকসেস পাবেন। তো এটার জন্য প্ল্যাটফর্মটা উনি কিভাবে পাবেন, শুরু করবেন কিভাবে? শুরু যেভাবে করতে হবে সেটার জন্য আমি বলবো সবার ফার্স্টে অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে। অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে, এবং তারপর আপনার নিজে থেকে ঠিক করতে হবে যে আপনার পার্টিকুলার স্কিল কোন দিকে। কেউ আছে গ্রাফিক্স ডিজাইনে ভালো, কেউ আছে লেখালেখিতে ভালো, কেউ আছে প্রোগ্রামিং এ ভালো। তো যেদিকে ভালো সেদিকে আপনার পার্টিকুলার স্কিলটা সেট করে আপনি সেই স্কিলটাকে আপনি একটু ডেভেলপ করুন। তারপরে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা এই ফ্রিল্যান্সিং এর জন্য, যেমন ওডেস্ক, ইল্যান্স। আমি নিজে পার্টিকুলারলি ওডেস্কে কাজ করি। আপনি ওডেস্কে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুললে ওখানে অনেক টিউটোরিয়াল দেখতে পাবেন কি করে কাজ করতে হয়, বায়ারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়। তো আপনি ফার্স্টের দিকে তারপরে চেষ্টা করুন কোনো বায়ারের সঙ্গে কথাবার্তা বলার, বায়ারের কাছ থেকে কোনো একটা প্রজেক্ট নেওয়ার জন্য চেষ্টা করুন, বিড করুন প্রজেক্টের জন্য। তো হোপফুলি যদি আপনি একটা কাজ পেয়ে যান তারপর আপনার থেমে থাকতে হবে না। না ফাইন, আপনি বলছিলেন বনি তখন সম্ভাবনার কথা, এই আউটসোর্সিং এর ক্ষেত্রে আমাদের দেশে বিশেষ করে এই সম্ভাবনার কথা আপনি বলেন, কিন্তু আপনি যখন কাজটা শুরু করেন তখন কি আপনি এই সম্ভাবনা দেখার মতো পর্যায়ে ছিলেন? আপনি শুরুটা কি হয়েছিল? আমি যখন শুরু করি তখন আমি আসলে কোনো সম্ভাবনার জন্য আসিনি, আমি সম্পূর্ণ এসেছি আগ্রহ থেকে। ফাইন ফাইন। আমার ছোটবেলা থেকেই লাইক আমার কথা বলতে গেলে অনেক আগের দিকে চলে যেতে হবে। লাইক আমার ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি প্রচন্ড রকম আগ্রহ। আচ্ছা, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। আচ্ছা, আজ থেকে 10 বছর, প্রায় অলমোস্ট 10 বছর আগের কথা বলছি। তো মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি হিসাবে কম্পিউটার কিনতে পারাটা একটা বড় ব্যাপার ছিল। তারপরও এটা বলবো না যে আমাদের সাধ্যের মধ্যে ছিল না, বাট আমার বাবা পুরোপুরি অনিচ্ছুক ছিল শুরু থেকে কম্পিউটার কিনে দেওয়ার ব্যাপারে। মেইন রিজন ছিল আমার স্কুলের টিচার আর কি, আচ্ছা, কোচিং এর টিচার। উনি বলেছিলেন কি গেম খেলেছিল পড়াশোনা নষ্ট হবে? এক্স্যাক্টলি। আচ্ছা, উনি বলতো যে ছেলেকে কম্পিউটার যদি কিনে দাও তাহলে একদম পড়াশোনা সবকিছু একদম নষ্ট হয়ে যাবে, ওকে, একদম সারাদিন গেম টেম খেলে পুরা একদম লাইফ নষ্ট করে ফেলবে। আমার বাবা এই কারণে স্যারের কথা শুনে আমাকে কোনো সময় কম্পিউটার কিনতে চাইনি। আমার অনেক স্ট্রাগল করা লাগছে এই নিয়ে, এবং আমার আগ্রহ প্রচন্ড পরিমাণে ছিল। এখন তখনও ছিল? তখনও ছিল। আমি অনেক দিন না খেয়েছিলাম। মানে কেন? অনেক বেলা না খেয়ে থাকতাম আমার প্রোটেস্টটা দেখার জন্য। হ্যাঁ, অভিমানটা দেখানোর জন্য। হ্যাঁ, আমাকে কম্পিউটার না কিনে দিলে আমি খাবো না। আমি নিজে ছোট ছিলাম অনেক। আর তারপরে কম্পিউটার না পাওয়ার আগেই আমি লাইক একটা ভাঙ্গা কিবোর্ড নিয়ে ফার্স্টে টাইপিং করা শিখেছিলাম, ইংলিশ এবং বাংলা দুইটাই। ভাঙ্গা কিবোর্ড নিয়ে বসে বসে টাইপ করতাম, কোনো কিছু একটা পেপার থেকে কিছু একটা নিয়ে সেটা দেখে দেখে পুরোটা টাইপ করার চেষ্টা করতাম। মানে কম্পিউটার ছাড়াই? কম্পিউটার ছাড়াই। ওকে। আরো এম্বারেসিং কথা বলতে গেলে বলতে হয়, লাইক আপনাদের বাইরে কম্পোজের দোকান থাকে না কিছু, তা আমি ওখানে লাইক ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতাম বাইরে দাঁড়ায় থাকতাম, দেখতাম ওরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতেছে, কি করে কপি পেস্টে কাজ করে, কোন মেনুতে কি আছে, আমি ওদের দিকে মানে মুগ্ধ হয়ে তাকা থাকতাম। আমার এত আগ্রহ ছিল দেখতাম, শিখতাম দাঁড়িয়ে শিখতাম। আচ্ছা। আর কম্পিউটার কিনে দেওয়ার আগে আমি একবার লাইব্রেরিতে একটা ভালো বই পেয়েছিলাম যেটা হলো কম্পিউটার প্রোগ্রামিং এর উপর, ভিজুয়াল বেসিক। তো আমি ওই বইটা লাইক কয়েকদিন টানা ঘন্টার পর ঘন্টা বসে বসে পড়ে আমি ওখানে কম্পিউটার না থাকা অবস্থায় আমি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে। আপনার কাছে কম্পিউটার নাই, এটার মধ্যে আপনি মানে আপনি দেখে দেখে কপি পেস্ট তো শিখে, মানে কপি পেস্ট এবং আরো কাজ যেগুলো কম্পোজিং, পরের দিকে বই পড়ে প্রোগ্রামিংটাও শিখে নি। প্রোগ্রামিং আপনি কম্পিউটার না দেখে শিখে ফেলছেন? হ্যাঁ, আমি টেস্ট কোনো কিছু করতে পারিনি, বাট আমি যা পড়েছি আমি সম্পূর্ণ বুঝতে পারছিলাম যে কি লিখেছেন। আচ্ছা, খুব ভালো বাংলায় বইটা ছিল। ওকে, তো আমি খুব ভালোভাবে জিনিসটা মানে বুঝতে পেরেছিলাম। আচ্ছা, ওই জিনিসটা আমার মাথায় ছিল। পরে আমার এত আগ্রহ দেখে পরে আমার বাবা আমাকে শেষ পর্যন্ত কম্পিউটার কিনে দেয়। আসলে তো ওই কম্পিউটার কিনে দেওয়ার পরে আমি ক্লাস 7 এ কিনে দেয়। ক্লাস 8 এ থাকতে আমি একটা গেম বানাই। আপনি আচ্ছা, আপনি প্রোগ্রামিং এ তখন আপনি ঢুকে যান? হ্যাঁ, আমি এই প্রোগ্রামিং এ ঢুকে মানে তখনই আপনি প্রোগ্রামিং হাতে করি নাকি? হ্যাঁ, শুরু থেকেই। বলুন তো, কম্পিউটার কেনার আগে আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখে গিয়েছিলাম। আচ্ছা। তো ক্লাস 8 এ থাকতে একটা কম্পিউটারে গেমস বানাই আমি, একটা সুপার ম্যারিও টাইপের গেমস। ওকে। তো আমার একটা মানে একটা গর্ব আর কি, আমি আজ পর্যন্ত লাইক এই ইউনিভার্সিটিতে কিছুদিন আগে কম্পিটিশন ছিল আর কি, বছরখানেক আগে। আচ্ছা। তো আমি ওই গেমস ক্লাস 8 এ থাকতে যেটা বানিয়েছি ওই গেমস দিয়ে পার্টিসিপেট করেছি, কোনো মডিফিকেশন কিছু করা লাগে নাই। আমি আজ পর্যন্ত যে কটাতে পার্টিসিপেট করেছি আমি প্রত্যেকটাতে ফার্স্ট প্রাইজ জিতেছি। বাকি গেমটার নাম কি বললেন? রিভার্টো গেমসটা। আচ্ছা, সুপার ম্যারিও টাইপের আর কি। আচ্ছা। তো এই যে আপনি প্রোগ্রামিং করছিলেন, ছোট থাকতে প্রোগ্রামিং করেছিলেন, আগ্রহ থেকেই করেছিলেন, আপনি এটাকে আউটসোর্সিং হিসেবে নেওয়ার মানে চিন্তাটা কখন থেকে করেন? আচ্ছা, লাইক প্রোগ্রামিং আমি কিছুদিন করি, তারপর আর কয়েক বছর কন্টিনিউ করি। মাঝখানে আমার একটা বড়সড় গ্যাপ চলে আসে। আচ্ছা, বড়সড় গ্যাপ চলে আসে, ভার্সিটির জন্য আমি ভর্তি হই।
আজ থেকে প্রায় 3.5-4 বছর আগের কথা। তখন আমি আবার ঠিক করি যে আমি আমার প্রোগ্রামিং শুরু করব। আচ্ছা, তখন লাইক শুরু করতে গেলেই কিন্তু আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি থেকে শুরু করে কয়েকটা ওয়েব ডেভেলপমেন্টের যেসব ল্যাঙ্গুয়েজ ছিল, এই যে কোয়েরি, জাভাস্ক্রিপ্ট, আমি অনেক কিছু শিখে নেই। বাট শিখে নিলে কিন্তু আপনি একটা ট্রাস্ট বিল্ড আপ হয় না মানুষের, আপনাকে দেখে কেন কাজ দেবে সে, আপনি একদম পুরো ফ্রেশার, সেটাই এত বড় সড়ো একটা প্রজেক্টের জন্য কাজ করতে আপনাকে ভরসা করতে হবে। অবশ্যই। তো আমি এখন যেটা ঠিক করেছিলাম, আমি একটা পোর্টফোলিও বানানোর জন্য চেষ্টা করি। আমি একটা ওয়েবসাইট বানাই তখন ওকে, সম্পূর্ণ নিজে থেকে। তখনও ছিল যেরকম ওয়েবসাইট বানানোর জন্য অনেক কিছু অলমোস্ট রেডিমেড অনেক কিছু, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, অনেক কিছু ছিল। আমি ওগুলি কিছু ইউজ করিনি। আচ্ছা, অলমোস্ট ইট ওয়াজ লাইক রিইনভেন্টিং দ্য হুইল। আমি এটা এই কারণে করেছি যে আমি জানি যে আমি কাজগুলি সহজে করতে পারি, বাট আমি কোনো প্লাগ ইন বা কোনো কিছু ছাড়া আমি একদম পুরো বেস লেভেল থেকে করেছি, দেখানোর জন্যই যে আমি পারি একদম বেস লেভেল থেকে কাজ করতে। আচ্ছা, আমি যে ওয়েবসাইটটা বানাই সেই ওয়েবসাইটের নাম হলো লাভার অফ স্যাডনেস। একটু ইউনিক আর ক্যাচি নেম, ওয়েবসাইটের কন্টেন্টও একটু ইউনিক। সো কিছুদিন পরে আমার এই ওয়েবসাইটটা অনেক পপুলারিটি পেয়ে যায়। মানে ওই ওয়েবসাইটটা তো আপনার প্রোফাইল হিসেবে কাজ করেছে, তাই না? হ্যাঁ, তো যেটা কি কাজ করেন, করতে পারেন? হ্যাঁ, ওই সম্পূর্ণ পিএইচপি দিয়ে বানানো একটা কাস্টম মেড ফ্রেমওয়ার্ক বানিয়েছিলাম ওয়েবসাইটটা বানানোর জন্য। তো ওয়েবসাইটটা লাইক কিছুদিন পরে, লাইক মাসখানেক পরে, অলমোস্ট প্রায় 2 থেকে 3 লাখ মানুষ চলে আসতেছিল পার মান্থ ওয়েবসাইটটা থেকে। পপুলারিটি বেড়ে যায়। তো আমি আমার যখন আমি বায়ারদের সঙ্গে যখন আমি মানে বিট করতাম পুরো জবে, তখন আমি ওয়েবসাইটটাকে পোর্টফোলিও দেখাতাম। এখানে আমি খুব ভালো করে অ্যাডভার্টাইজ করেছি যে এটা আমি সম্পূর্ণ নিজে বানিয়েছি, পুরো বেস থেকে, সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে, কোনো প্লাগ ইন বা কোনো কিছু ইউজ করা হয়নি। ওটা দেখে তখন ওরা খুবই ইমপ্রেস ছিল। আচ্ছা, ওটা বানানোর পর আমি যেগুলো জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম সবকটা তখন আমি জবগুলি পেয়েছিলাম। ওকে, ফাইন। তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে মানে এই আউটসোর্সিং এর কাজ করার জন্য নিজের একটা স্ট্রং প্রোফাইল বানানো খুব জরুরি? অবশ্যই। এবং আপনার পোর্টফোলিও ছাড়া আপনাকে কেউ সোজা ট্রাস্ট করবে না। ওকে, কারণ আমি যেটা বললাম যে অনেক মানুষ এখন কিন্তু চেষ্টা করছে, এবং অনেকে আছে অনেক কম টাকায় মানে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তো আপনি যদি বাইরের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, আপনি একটা সম্পূর্ণ অচেনা মানুষের একটা কাজ দিচ্ছেন, আপনি তো অবশ্যই ভেরিফাই করতে চাইবেন যে সে কি আসলে কি কাজ পারে কি পারে না। সব ধরনের কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে, তখন পোর্টফোলিওটা আপনাকে অনেক পরিমাণ হেল্প করে। আচ্ছা, তো এইটা তো গেল আপনার ক্ষেত্রে, কিন্তু মনে করেন একজন নতুন একজন শিক্ষার্থী ধরেন বা একজন পিপল, তিনি আগ্রহী হলেন যে তিনি আউটসোর্সিং এ কাজ করবেন, আগ্রহী, তো তার জন্য যিনি আমাদের একজন দর্শকও ফোন করেছিলেন যে তিনি শিখতে চান বা কাজ করতে চান, তো শেখার জায়গাটা কোথায়, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক যেভাবেই হোক, আমরা হাতে খড়িটা কোথায় নিতে পারি? আচ্ছা, আমি রিসেন্টলি কিছু লাইক দোকানে আমি কিছু সিডি দেখছিলাম ফ্রিল্যান্সিং এর হাতে খড়ি বা এরকম কিছু। আমি একটু হালকা পাতলা জানি ওগুলি থেকে। আমি অলমোস্ট বলবো এগুলি অলমোস্ট নিডলেস। আপনার যদি একটু কমন সেন্স থাকে, আপনি যদি নেট ব্রাউজ করতে অভ্যস্ত হন, মানে এই যে আমরা যে দেখি যে 30 দিনে ফ্রিল্যান্সিং শিখুন, বা এগুলি আমি সম্পূর্ণ নিডলেস মনে করি। বা কোরিয়ান ভাষা শিখুন, কোরিয়ান ভাষার কথা বলতে পারবো না, আমি আমার দিক থেকে বলতে পারি ফ্রিল্যান্সিং দিকটা আমি সম্পূর্ণ নিডলেস মনে করি। আচ্ছা, আমি মনে করি যে আপনি যদি একটু মানে লাইক আপনি ব্রাউজ করতে অভ্যস্ত হন, আপনি ইন্টারনেটে ব্রাউজ টাউজ করে আপনি সবকিসু জেনে নিতে পারবেন কি করা দরকার হয়। ওকে, আমরা শুনছিলাম বনি, আমরা শুনছিলাম যে আপনি কিভাবে আমরা ফ্রিল্যান্সিং এ কাজ করব বা আউটসোর্সিং এর জন্য শিখবো, তো সেটা সম্পর্কে আমরা আরো শুনবো। তার আগে আমরা আরেকটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, নিচ্ছি আবার ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখনই, সাথেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ রয়েছি এবং আমাদের সাথে রয়েছেন বনি ইউসুফ। আমরা কথা বলছিলাম আজকের টপিকে সখী ডিজিটাল কারে কয়। ইউসুফ, আমরা কথা বলছিলাম, তখন আপনি বলছিলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সেটা আসলে কিভাবে নেওয়া উচিত, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের কোর্স যেগুলি দেখাচ্ছে সিডি বা ওগুলি একদম সম্পূর্ণ নিডলেস মনে করি আমি। সবচেয়ে বেস্ট যেটা হয়, আমি যখন কাজ শুরু করেছিলাম আমি ওডেস্কে ট্রাই করেছিলাম। ওডেস্কে খুব ভালো ভালো টিউটোরিয়াল আছে, কি করে বায়ারদের সঙ্গে কথা বলতে হয়, কি করে ওদেরকে লাইক জব অফার পাঠাতে হয়, মানে লেটার পাঠাতে হয় এর জন্য, কি করে আপনি প্রজেক্টে যে লিখছেন, কভার লেটার লিখছেন, সেটা কিভাবে লিখতে হয়, সেই সম্পর্কে খুব ভালো ভালো কিছু টিউটোরিয়াল রয়েছিল ওডেস্কে। আমি বলবো কেউ যদি শুরু করতে চায়, সবার আগে আমি তাদেরকে বলবো ওডেস্কে গিয়ে একটু মানে সেটা তো আপনি বলছেন যে প্রফেশনাল অ্যাপ্রোচটা কিভাবে হওয়া উচিত সেটা তারা দিতে পারবেন বা ইয়ে করুন, তো টেকনিক্যাল জ্ঞানটা সেটা আমরা কোথা থেকে পেতে পারি?
টেকনিক্যাল জ্ঞানটার জন্য যেটা আমি বললাম, সবার আগে আপনার ঠিক করতে হবে আপনি কোন দিকে আগাতে চাচ্ছেন। টেকনিক্যাল জ্ঞান বলতে এখানে বিভিন্ন দিক মনে হতে পারে। আপনি যদি গ্রাফিক্সের দিকে আগাতে চান তাহলে আপনার অবশ্যই বেশিরভাগ সময় যেটা কাজ করে মানে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলি আপনার শিখতে হবে। এগুলি শেখার জন্য যদি আপনি কোনো কোর্সে ভর্তি হতে চান সেটা ঠিক আছে, সেগুলি করা যাবে। অনেকে প্রোগ্রামিং এর জন্য কোর্সে ভর্তি হচ্ছে, আর কেউ কেউ বলবে নিজে, আমি সবকিছু নিজে ঘরে বসে শিখেছি, যার জন্য যেটা সুবিধা বেশি সেই সেভাবে কাজ করতে পারে। মানে জিনিসটা ওপেন ওয়েতে আছে, আপনি যেটা সুবিধা আপনার যেটা প্রবৃত্তি সেটা বুঝে আপনি টাইপ যেটা বুঝে ওটা বুঝে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন, যেটা আপনি বলতে চাচ্ছেন। না ফাইন, খুব ভালো। বনি, আউটসোর্সিং এর ব্যাপারে কিছু কিছু ব্যাপার আমাদের সবার ধারণার মানে সাধারণ একটা ধারণা আছে, এটা আদৌ ঠিক ধারণা নাকি ভুল, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। যেমন একটা আছে যে অনেকে আমরা মুখ দিয়ে শুনি যে পিটিসি থেকে আয়, মানে এটা শুনি, বা যেটা মানে ভেঙে বললে যেটা শোনায় যে ইন্টারনেটে প্রচুর লিঙ্ক, বিভিন্ন ওয়েবসাইট আছে এটার মধ্যে অনেক লিঙ্ক আছে, নির্দিষ্ট লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে ক্লিক করলেই টাকা, ক্লিক করলেই টাকা, ক্লিক করলেই টাকা, এবং অনেকে এটা করছেনও। এটা কি হয় আসলে, আপনি কি মনে করেন, বা কি আদৌ এটা হয় কিনা? হয় যেন আমি তা বলবো না, অনেকে ক্লিক করলে এরকম টাকা পয়সা পাচ্ছে, বাট এমনটা খুবই কম। বাট সবার আগে আমি যেটা বলবো, এই জিনিসটা কিন্তু করাটা সম্পূর্ণ খারাপ। এই যে পুরো এই জবটা, এই সম্পূর্ণ জবটাই নীতিগত ভাবে খারাপ। আর আপনি আসলে মেইন যেটা করছেন, আপনি একজনের ওয়েবসাইটে গিয়ে আপনি লাইক এটা ফেক একটা ইমপ্রেশন ক্রিয়েট করছেন, অলমোস্ট লাইক এ চিটিং করে আপনি তাকে মানে একটা জিনিস থেকে বঞ্চিত করছেন, আপনি যে আপনি অন্য একটা মানে পরিচয় নিয়ে আপনি কাজটা করছেন আর কি। তো আমি যেটা বলবো আর কি, অনেস্টি এখানে একদম নেই, নীতিগত ভাবে এটা একদমই করা উচিত না, এবং পেমেন্টও খুব কম, এবং আপনি যেরকম দেখছেন কোনো স্কিল দরকার হয় না। আমি বলবো যে কেউ যদি আসলে অনলাইন থেকে টাকা পয়সা আর্ন করতে চান, আমি বলবো যে কোনো পার্টিকুলার স্কিলটাকে সেটা ডেভেলপ করে সেটা নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত, এই ধরনের কাজ না করে। আচ্ছা, এই সূত্র ধরে আরেকটা প্রশ্ন করি, একটু অন্যরকম হলেই, যে অনেক সময় দেখি যে ফেসবুকে এই ধরনের কিছু কিছু জিনিস ছড়ায় শেয়ারিং এর মাধ্যমে, যে এই জিনিসটা শেয়ার করলে ফেসবুক কর্তৃপক্ষ, হ্যাঁ, বা জাকারবার্গ নিজেই একটা অ্যামাউন্ট দান করবেন এই অমুকের সাহায্যে, বা এই ধরনের জিনিসগুলো কি আসলে হয়ে থাকে? আপনি কি এইগুলি সম্পূর্ণ ফেক, এবং এই জিনিসটা সম্পূর্ণ যারা করছে আর কি, তারা ডিসঅনেস্টলি তাদের মানে লাইক প্রমোটিং এর জন্য কাজটা করছে। আচ্ছা, অবশ্যই মার্ক জাকারবার্গ বা ফেসবুক কর্তৃপক্ষ কেউ কোনো কিছু এর জন্য করবে না, কখনোই করবে না। অনেকে দেখবেন যে এটা লাইক করলে একটা লাইকের জন্য এটা পাবেন, একটা শেয়ারের জন্য এটা পাবেন, এগুলি সম্পূর্ণ জাস্ট ফেক প্রমোশনের জন্য তারা এই কাজটা করছে। আচ্ছা, কিন্তু তাদের প্রমোশনটা হয়ে যাচ্ছে, আমরা না বুঝে এটা হয়ে যাচ্ছে। রিসেন্টলি আমি অবশ্যই এদের আরেকটা কিছু দেখেছি, সেটা হলো যে লাইক কিছু ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা ছেলেদের ছবি দেখাচ্ছে আর কি, যারা হারিয়ে গিয়েছে, এবং বেশিরভাগ ছবিতে দেখা যাচ্ছে বাচ্চা ছেলেটা কাঁদতেছে, কাঁদার ছবি নিয়ে এসে এখানে দেখাচ্ছে যে ওরা হারিয়ে গিয়েছে, আপনি প্লিজ এই ছবিটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে তারা চাচ্ছে যে ছবিটা খালি শেয়ার হোক, সেটা যেন ওদের পেজের যেন প্রমোশন হয়। ওকে, আমরা দর্শক একটা ফোন রিসিভ করে আসি ফাঁকে। দর্শক প্লিজ আপনার পরিচয়টা দিন, প্রশ্নটি করুন। হ্যালো, খালেদ সাইফুল্লাহ। জি। হ্যালো, আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রাশেদ, উত্তরা থেকে। ওকে রাশেদ, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসলে আমি একটু আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই ফ্রিল্যান্সিং নিয়ে। ওকে। আসলে যদি আমি রাইট থাকি, আসলে ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়? এটা আসলে আউটসোর্সিং ইনকাম করা একটা উৎস, যেটা নেটে ইদানিং আমরা এটা অনেক দেখে থাকি। সেটাই। তো আমার একটা অভিজ্ঞতা হয়েছিল গত মাসে ডেনমার্কের একটা প্রজেক্টে আর কি, জেনডেস্ক নিয়ে ওরা কাজ করতো, মানে এয়ার হেল্প টিম নিয়ে। আচ্ছা। তো সেখানে আমি একটু ফ্রিল্যান্সিং কাজে ঢুকে যাই সামহাউ, বাট যেটা আমি ফেস করি পরে, আমি কাজ করার পরে ডেনমার্ক থেকে এটাকে আসলে অনলাইনেও অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় যে আরো 2টা লোক নেওয়া হয়। আচ্ছা। তো আমাদের যে চ্যাট রুমটা ছিল, বা আমরা যে ডেনমার্কের সাথে যার সাথে যোগাযোগ করে করে কথাগুলো বলতাম বা কাজগুলো করতাম, সেখানে বেশ কিছু মানে অন্য টিম লাইক গার্ল টিম, বয় টিম নামে সেখানে ইন করে, এবং তাদের মধ্যে মানে যারা ফ্রিল্যান্সিং যারা করে আর কি, তাদের মধ্যে যে ইন্টারনাল যে কোন্দলটা, মানে এই কাজটা এক্স্যাক্টলি কে পাবে, কত কম চিপ রেটে কে করবে, কাকে টপকাবে, এই বিষয়টা দেখে আমি খুব আশাহত হয়েছিলাম। ফ্রিল্যান্সিং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে বা সবার সাথে কাজ করতে, বাট আমাদের নিজেদের কিছু এথিক্যাল কিছু বিষয় আমি বলতে চাই যে যারা ফ্রিল্যান্সিং কাজ করে, এদের নিজেদের মধ্যে নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে একটু মানে লাইক জেন্টেল বা পোলাইট হওয়া উচিত, কারণ বাইরে যাদের সাথে আমরা কাজ করছি তারা এই হ্যাজার্ড গুলা তারা পছন্দ করে না। ওকে ওকে, ওনাকে আপনার রিকোয়েস্ট করবেন একটু এই সম্বন্ধে বলার জন্য। ধন্যবাদ দর্শক আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা তার কাছে আরো শুনবো, কিন্তু আমাদের হাতে সময় খুব সংক্ষিপ্ত, আমরা একেবারে প্রায় সময় নেই। আপনি ছোট্ট করে একটা জিনিস জানতে চাই বনিব, যে অনেকে বলেন যে পেপাল না থাকলে আয় করা যায় না, কিন্তু আপনি তো আয় করছেন,
তাই না? এটা কিভাবে হয় বা এটা কোনো হ্যাজার্ড ফেস করতে হয় কিনা? পেপ্যাল না থাকলে আসলে একটা হ্যাজার্ড। ওকে, লাইক অনলাইনে অলমোস্ট সব ওয়েবসাইট আপনার পেপ্যাল থেকে পেমেন্ট নেয় বা আপনি পেমেন্ট করতে পারছেন, কিছু কিনতে পারছেন। পেপ্যাল না থাকলে অনেক বড় একটা প্রবলেম। সেটাই। আবার একেবারে যে আর্ন করা যাচ্ছে না সেটা কিন্তু মানে ঠিক না। আমি যেমন করছি, আমাদের বাংলাদেশে তো এখনো পেপ্যাল আসেনি, আমি তো করছি, আমার মতো অনেকেই করছে আরো। বাট এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট যদি বাংলাদেশে থাকতো পেপ্যাল। আচ্ছা, এই অনেকেই যে মানে অনেক সময় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজ করুন বা আউটসোর্সিং করুন, পত্রিকা বিজ্ঞাপন দেখে, এবং একটা চটকদার একটা কথা খুব বড় করে লেখা থাকে যে খুব সহজে বিনা পরিশ্রমে আয় করুন। তো এই খুব সহজে বিনা পরিশ্রমে আপনি দেখা যাচ্ছে আপনি স্ট্রাগল করতে করতে নাকি মুখে ফেনা তুলে ফেলছেন, আবার ওদিকে বিনা পরিশ্রমে, এটা কি আসলেই করা সম্ভব বিনা পরিশ্রমে? আপনি কি মনে করেন? এরা আসলে কিছু লাইক আকর্ষণীয় কিছু লাইন তুলে ধরে ওদেরকে মানে বিজ্ঞাপনের জন্য এই কাজটা করছে আর কি। আমার তো মনে হয় 8টা-10টা কাজের মতো এটা একটা প্রফেশন। অবশ্যই, এন্ড দেয়ার ইজ নাথিং কল ফ্রিল্যান্স, এটা আপনার অবশ্যই বুঝতে হবে। আপনি যদি টাকা পয়সা আর্ন করতে হয়, আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ আপনাকে ফ্রি কিন্তু অবশ্যই টাকা দিবেন, কেউই দিবে না। আপনার অবশ্যই মানে জ্ঞান থাকতে হবে এবং আপনার অবশ্যই কাজ করতে হবে, কষ্ট করলেই তারপরে আপনি টাকা পাবেন। বনি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জাস্ট এক বাক্যে বা দুই বাক্যে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হয় আমি বাংলাদেশে একটা গেম ডেভেলপমেন্ট ফার্ম দেবো। ওকে, আপনি একটা ডেভেলপমেন্ট ফার্ম দেবেন? গেম ডেভেলপমেন্ট ফার্ম দেবো, যেন লাইক আমাদের স্টুডেন্ট যারা বের হচ্ছে আর কি, তারা সরাসরি আমার এই ফার্মে জয়েন করতে পারে। তো আমরা ইন্টারন্যাশনাল থেকে অনেক গেমস এর জন্য বা আমরা নিজেদের ডেভেলপ তখন করতে আমরা পারবো নিজের সেটার জন্য। দেশীয় গেম প্রচুর পরিমাণে পাবো, রাইট, আমাদের এই এখনো আরো অনেক বেশি বেশি পাবো, এখনো গ্রো করার অনেক বড় একটা স্কোপ অনেক রয়েছে, বেশি ইয়ে করার সুযোগ রয়েছে, প্রসার করার সুযোগ রয়েছে। যাই হোক, বনি, আপনি আজকে আমাদের মাঝখানে এসেছেন এবং অনেক কথা আপনার মাঝখানে শোনার সুযোগ পেলাম, সেজন্য ইয়াং নাইটের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, দর্শক, আজকে আমরা উপভোগ করছিলাম ইয়াং নাইট, যে টপিক ছিল সুখী ডিজিটাল কারে কয়। আগামীকালকে আমরা কিন্তু নতুন কোনো অতিথির সাথে আসবো এই টপিকে বা অন্য কোনো টপিকে। আপনারা সবাই টিভি সেটের সামনে এতক্ষণ ধরে যারা ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।